আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো সপ্তম অধ্যায় নিয়ে। সপ্তম অধ্যায় শিরোনাম অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। তো আমরা এখন এই তিনটা অংশ, এখানে অ্যাসিড নিয়ে কথা বলা হবে, ক্ষার নিয়ে কথা বলা হবে, লবণ নিয়ে কথা বলা হবে। তো এই পর্বে আমাদের ফোকাসে থাকবে অ্যাসিড, মানে অ্যাসিডের বৈশিষ্ট্যসমূহ, অ্যাসিডের ধর্ম এবং অ্যাসিডের ব্যবহার সহ যাবতীয় যা কিছু আছে আমরা এই পর্বে সেগুলো নিয়ে কথা বলবো। তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, তো দেখো, ফার্স্টে আমাদের কি বলা হয়েছে, ফার্স্টে আমরা সংজ্ঞা দিচ্ছি অ্যাসিডের। তো অ্যাসিড কাকে বলে? যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে তাদেরকেই কিন্তু আমরা অ্যাসিড বলবো। অর্থাৎ যখন তুমি কোনো যৌগকে যখন তুমি অ্যাসিড বলতে চাও, অবশ্যই তার হাইড্রোজেন আয়ন দেওয়ার একটা সক্ষমতা থাকতে হবে। আমরা একটা উদাহরণ দেখতে পারি। ফর এক্সাম্পল দেখো, আমরা এই যে HCl কে বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অ্যাকোয়া সলিউশন নিতে হবে, কারণ জলীয় দ্রবণ বলেছি। এই অ্যাকোয়া সলিউশন যখন আমরা নিব, তাহলে এই সিল থেকে দেখো আমরা এরকম একটা হাইড্রোজেন আয়ন পাবো এবং ক্লোরাইড আয়ন পাবো। তাহলে এই যে আমরা হাইড্রোজেন আয়নটা পাচ্ছি, তার মানে HCl আমাদেরকে কি এই হাইড্রোজেন আয়নটা দান করছে। তাহলে আমরা HCl কে কি বলতে পারবো? একটা অ্যাসিড বলতে পারবো। এরকম আমরা আমাদের পরিচিত যে সকল যৌগসমূহকে অ্যাসিড বলি, তাদের সবারই কিন্তু এরকম হাইড্রোজেন আয়ন দান করার একটা সক্ষমতা রয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এটা গেল, সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারে, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এরা সবাই হাইড্রোজেন আয়ন দান করতে পারে। তাহলে অ্যাসিডের একটা কমন সংজ্ঞা গেল, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে বা বিমুক্ত করতে পারে তাদেরকে আমরা অ্যাসিড বলি। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো, পরবর্তী অংশে বলতেছে যে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কোনটা? যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তার মানে তুমি যত সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, তাদেরকে আমরা দুর্বল অ্যাসিড বলি। ফর এক্সাম্পল, ধরো তুমি কোনো একটা অ্যাসিডের 10টা অণু নিয়েছো, 10 অণু অ্যাসিড নিয়ে আমরা কাজ করতেছি। এর মধ্যে 2টা বা 3টা অণু বিয়োজিত হতে পারে, বাকি অণুগুলো বিয়োজিত হয় না। তাহলে এরকম যারা বেশি পরিমাণে বিয়োজিত হয় না, তাদেরকে কি বলা হয়? দুর্বল অ্যাসিড বলা হয়। দেখো, এই যে এখানে কিন্তু লিখে দিয়েছে পুরোপুরি বিয়োজিত না হয়ে কিরকম বিয়োজিত হয়? আংশিকভাবে বিয়োজিত হয়। আংশিকভাবে বলতে বোঝানো হয় যে 10টার মধ্যে হয়তো 3-4টা হতে পারে, 30টার মধ্যে হয়তো বা 10টা হতে পারে, 100টার মধ্যে হয়তো বা 10টা হতে পারে, এইভাবে আর কি অনেক কম পরিমাণে বিয়োজিত হয়, তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। আচ্ছা, এবং দুর্বল অ্যাসিডের যে এক্সাম্পল সেগুলো কারা? জৈব অ্যাসিড সমূহ। আমাদের বিভিন্ন ফলমূলের মধ্যে যে অ্যাসিড সমূহ থাকে, বিভিন্ন টার্টারিক অ্যাসিড থাকতে পারে, ম্যালিক অ্যাসিড থাকতে পারে, সাকসেনিক অ্যাসিড থাকতে পারে। ফলমূলের মধ্যে যে জৈব অ্যাসিডটা পাওয়া যায়, এই জৈব অ্যাসিড সমূহ সাধারণত দুর্বল অ্যাসিড হয়। আচ্ছা, তো এখানে আমরা এই সম্পর্কে জানতে পারলাম। দেন আরেকটা উদাহরণ দিয়েছে, দেখো যে অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড সমূহ দুর্বল অ্যাসিড হতে পারে। মানে নর্মালি এখানে এই এক্সাম্পল থেকে আমরা এটা বুঝলাম যে জৈব অ্যাসিড সমূহ দুর্বল অ্যাসিড হবে বা হতে পারে। এখন কথা হচ্ছে কি, অজৈব অ্যাসিড সমূহ কি দুর্বল অ্যাসিড হতে পারে না? অ্যান্সারটা হচ্ছে না। কিছু কিছু, মানে এটি সিলেক্টেড, কিছু কিছু অজৈব অ্যাসিডও দুর্বল অ্যাসিড হতে পারে। যেরকম এইখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড কিন্তু একটা অজৈব অ্যাসিড, বাট আমরা কার্বনিক অ্যাসিড থেকে খুব বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন পাই না। দেখো, আমাদের অজৈব অ্যাসিডের একটা প্রপার উদাহরণ হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই যে এটা কিন্তু একটা জৈব অ্যাসিড, যেটা আমরা আমাদের ভিনেগারের মধ্যে পেয়ে থাকি। ইথানোয়িক অ্যাসিড, ভিনেগারের মধ্যে এই অ্যাসিডটা পাওয়া যেতে পারে। তো এই ইথানোয়িক অ্যাসিডকে ভাগ করলে আমরা এরকম হাইড্রোজেন আয়ন পাচ্ছি এবং ইথানয়েড হাইড্রোজেন আয়ন পাচ্ছি এবং ইথানয়েড আয়ন পাচ্ছি। এই হাইড্রোজেন আয়ন আমরা খুব বেশি পরিমাণে পাই না। দেখা গেছে যে যদি আমরা 1000টা এরকম ইথানোয়িক অ্যাসিড অণু নেই, এর মধ্যে মাত্র 4টা অণু বিয়োজিত হয়। মানে তুমি 1000টা অণুর মধ্যে থেকে মাত্র 4টা হাইড্রোজেন আয়ন পাবা। তাহলে বাকি 996টা অ্যাসিডের অণু কিন্তু অবিয়োজিত অবস্থায় থেকে যায়। যে এখানে যেহেতু এই বিয়োজনের হারটা কম, বিধায় এটাকে আমরা কি অ্যাসিড বলতে পারবো? দুর্বল অ্যাসিড বলতে পারবো। যাচ্ছে আমরা পরবর্তী অংশে। দেখো, শক্তিশালী অ্যাসিড। তাহলে আগেরটার মানে দুর্বল অ্যাসিডের বিপরীত সংজ্ঞাটা হবে যে যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। মানে তুমি যদি 10টা নাও, 10টায় বিয়োজিত হবে, 5টা নাও, 5টায় বিয়োজিত হবে, 100টা নাও, 100টা অনুই বিয়োজিত হবে। অথবা 100-র মধ্যে হয়তো বা 99টা বা 98টা, মানে ম্যাক্সিমাম মেজরিটি অণুগুলো বিয়োজিত হয়, তাদেরকে আমরা বলি শক্তিশালী অ্যাসিড। এখন শক্তিশালী অ্যাসিড কারা? খনিজ অ্যাসিড সমূহ, খনিজ অ্যাসিড। আর সংজ্ঞার মধ্যে দেখো বলা হয়েছে যে পুরোপুরি বিয়োজিত হয়, মানে 100%, যেটা বললাম যে 100% বিয়োজিত হয়, এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা শক্তিশালী অ্যাসিড বলতে পারি। উদাহরণ হিসেবে কি আসতে পারে? উদাহরণ হিসেবে আসতে পারে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাগ করলে কি পাওয়া যায়? H+ আর Cl-। আর একটা কি পাওয়া যায়? সালফিউরিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে ভাগ করলে কি পাওয়া যায়? সালফিউরিক অ্যাসিডকে ভাগ করলে এরকম আমরা হাইড্রোজেন আয়ন পাই এবং সালফেট আয়ন পাই। তাহলে এই যে আমরা যে হাইড্রোজেন আয়ন পাচ্ছি, তো এই হাইড্রোজেন আয়নটা কিন্তু আমরা পুরোপুরি, আমরা যতগুলো অণু নিব
ঠিক ততগুলো হাইড্রোজেন আয়ন পাবো বা তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়ন পাবো। তো এই জন্য বলা হয় যে সবল অ্যাসিড হতে হলে তোমাকে সবসময় 100% বিয়োজিত হতে হবে বা পুরোপুরি বিয়োজিত হতে হবে, তখন তাদেরকে আমরা সবল অ্যাসিড বলতে পারবো। তো আমাদের অ্যাসিড এবং এইগুলো অ্যাসিডের দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড আর একটা হচ্ছে সবল অ্যাসিড। এবারে আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে আমাদেরকে কি বলতেছে, দৈনন্দিন জীবনে অ্যাসিডের ব্যবহার, অ্যাসিডকে আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি। তো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু নানান কাজে অ্যাসিডের ব্যবহার হয়ে থাকে, আমরা অ্যাসিডকে ব্যবহার করে থাকি। তো এর মধ্যে থেকে কয়েকটা সিলেক্টেড টপিক বা সিলেক্টেড অ্যাসিডের ইউজেস আমরা এখন এই অংশে ব্যবহার করব। আচ্ছা, তো দেখো আমরা এখন সেই অ্যাসিডগুলোর নাম ব্যবহার করছি। প্রথম অ্যাসিডের কথা কার কার কথা বলছে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তিনটাই কিন্তু আমাদের খনিজ অ্যাসিড। এই খনিজ অ্যাসিডগুলো কোন কোন কাজে ব্যবহার হয় এখানে বলতেছে। দেখো ব্যবহারের মধ্যে যে এই সকল অ্যাসিড সমূহ কি করি, টয়লেট ক্লিনারের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ টয়লেট ক্লিনারের আমরা যে হারপিক বা হারপিক জাতীয় যে উপাদানগুলো আছে এই উপাদানের মধ্যে আমরা এই সকল অ্যাসিড ব্যবহার করে থাকি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। টয়লেট ক্লিনারের মূল উপাদান হিসেবে বা টয়লেট ক্লিনারের উপাদান হিসেবে এই সকল অ্যাসিড কি হয়, ব্যবহৃত হতে পারে। সেকেন্ড দেখো, নাইট্রিক অ্যাসিড অলরেডি আগেরবারও ছিল, এখনো নিচ্ছি। সালফিউরিক অ্যাসিড আগেরবারও ছিল, এখনো নিচ্ছি। এবারে আমরা নতুন একটা অ্যাসিডের সাথে পরিচিত হলো, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই তিনটে অ্যাসিড কোথায় কাজে লাগানো হয়। দেখো এখানে একটা শর্ট আমাকে ডিসক্রিপশন দেওয়া হচ্ছে যে ফসল উৎপাদনের জন্য সার হলো অতি প্রয়োজনীয় একটা জিনিস, এবং আমরা যে সকল সার ব্যবহার করি, আমরা জমিতে ভালো ফসলের ভালো ফসল উৎপাদন করার জন্য আমরা যে সকল সার ব্যবহার করি এর মধ্যে অন্যতম একটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট আর একটা হচ্ছে কি অ্যামোনিয়াম সালফেট। তাহলে এই যে অ্যামোনিয়াম ফসফেট বা অ্যামোনিয়াম সালফেট, এই দুইটা হচ্ছে দুইটা কৃষি সারের নাম যেটা আমরা জমিতে প্রয়োগ করি। এখন তুমি এই যে অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম ফসফেট তৈরি করতেছো, এই যে সারগুলো তৈরি হবে কি থেকে, যেরকম অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে কি থেকে বলতো, সালফিউরিক অ্যাসিড থেকে। এই যে আমরা সালফেট মূলক দেখতে পাচ্ছি, এই সালফেট মূলকের সোর্স হচ্ছে H2SO4। সালফিউরিক অ্যাসিডের মধ্যে যে সালফেট মূলকটা আছে সেই সালফেট মূলকটা এখানে চলে যায়। আবার আমরা এই যে ফসফরিক অ্যাসিড দেখতে পাচ্ছি, এই ফসফরিক অ্যাসিডের যে ফসফেট মূলক, এই ফসফেট মূলক হচ্ছে অ্যামোনিয়াম ফসফেটের ফসফেট যে মূলকটা, এই মূলকের সোর্স। তার মানে আমরা বলতে পারি যে এই যে সার আমরা ব্যবহার করতেছি, এই সারগুলো যে উৎপাদন করবা সেই উৎপাদনের মূলে রয়েছে বিভিন্ন অ্যাসিড। এই অ্যাসিডগুলোকে আমরা কাজে লাগিয়ে এই সারটা উৎপাদন করি, দেন সেই সার আমরা কৃষি জমিতে ব্যবহার করি। তাহলে এখান থেকে কিন্তু আমরা এরকম তিনটা অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, এই অ্যাসিডগুলোকে আমরা ব্যবহার করতে পারি কৃষি জমিতে সার উৎপাদন করার জন্য। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলেছে যে ইথানোয়িক অ্যাসিড CH3CH, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বলতে পারো, অথবা অনেক জায়গায় এটাকে ইথানোয়িক অ্যাসিডও বলা যায়, এটা অনেকগুলো নাম আছে আর কি, ইথানোয়িক অ্যাসিডও বলা যায়। এবং আমরা বাণিজ্যিকভাবে এটাকে এই নামে চিনি। বাণিজ্যিকভাবে বাজারে গিয়ে তুমি বলবে ভিনেগার দেন, তো ভিনেগার হচ্ছে বাণিজ্যিক নাম, যেটাকে আমরা ভিনেগার নামে এটাকে চিনতে পারি আর কি। তো এখানে কি বলছে দেখো, যে আম, জলপাই সহ নানান রকম ফল দিয়ে আচার তৈরি করা যায়। এই আচার ভিনেগারের সাহায্যে অনেকদিন সংরক্ষণ করা যায়। এই যে ইথানোয়িক অ্যাসিড রয়েছে, এই ইথানোয়িক অ্যাসিড আমাদেরকে কি দিবে, এই ইথানোয়িক অ্যাসিড আমাদেরকে দিবে হচ্ছে হাইড্রোজেন আয়ন বা প্রোটন। এই যে হাইড্রোজেন আয়নটা তোমাকে দিল, এই হাইড্রোজেন আয়নটাই কিন্তু তোমাকে খাবার দাবারের মধ্যে যে ব্যাকটেরিয়া জন্মায় সেই জন্মানোর হাত থেকে প্রোটেক্ট করবে। তা যেখানে যেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না সেখানে খাবার দাবারটা পচবে না, অনেকদিন যাবত তুমি সংরক্ষণ করতে পারবা। তাহলে আমরা শিল্প ক্ষেত্রে এটার অনেক ব্যবহার, যেহেতু আম, আচার, জেলি ইত্যাদি, বিশেষ করে টক জাতীয় যে খাবারগুলো, আম, আচার, তারপরে হচ্ছে কি যে আম থেকে যে আমসত্ত্বা তৈরি করা হয় ইত্যাদি কাজে আমরা এই ভিনেগারের প্রচুর ব্যবহার করে থাকি। এরপরে যাচ্ছি আমরা, দেখো আরেকটা অ্যাসিডের নাম, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এটা সাধারণত দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। তো বলছে কি দেখো, যে বোরহানি তৈরিতে টক দই, এই যে মেনশন করে দিয়েছে দুগ্ধ জাতীয় খাবারের কথা বললাম না, তাহলে টক দই তো দুধ থেকেই তৈরি হবে, তাহলে বোরহানি তৈরিতে টক দই প্রয়োজন হয়। টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে। বোরহানি কোমল পানীয়র মতো হজমে সহায়তা করে। প্রথম কথা হচ্ছে যে আমরা ল্যাকটিক অ্যাসিডকে পাবো হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার, এবং বিশেষ করে এখানে একটা নাম মেনশন করেছে যে টক দইয়ের মধ্যে তুমি ল্যাকটিক অ্যাসিড পাবা। এই টক দই আবার কাজে লাগে কোথায়, বোরহানি তৈরিতে। এবং সেই বোরহানিটা আমরা যখন হেভি খাবার দাবার গ্রহণ করি তখন আমরা একটু বোরহানি খাই। এই বোরহানি আবার আমাদের হজমে সহায়তা করে। তো তুমি যদি আলটিমেটলি চিন্তা করো, এই ল্যাকটিক অ্যাসিডটা, এই যে ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিড আমাদেরকে কিসে সহায়তা করতেছে, হজমে সহায়তা করতেছে। তো এটাও কিন্তু আমাদের একটা
মানে অ্যাসিডের একটা ব্যবহার, যেটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো আরেকটা অ্যাসিডের নাম বলেছে, সেটা হচ্ছে গিয়ে যে অ্যাসকর্বিক অ্যাসিড। তো দেখো এই অ্যাসকর্বিক অ্যাসিডকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এটার কেমিক্যাল ফর্মুলা এরকম C6H8O6, অ্যাসকর্বিক অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা। এখন বলতেছে যে অ্যাসকর্বিক অ্যাসিড মূলত ভিটামিন সি সরবরাহ করে। আমরা এখান থেকে এই অ্যাসকর্বিক অ্যাসিড থেকে মূলত ভিটামিন সি পাই, এবং ভিটামিন সি কি কাজ করে দেখো, ক্ষত সারাতে খুবই সহায়ক হিসেবে কাজ করে, এবং আমাদেরকে স্কারভি, দুইটা রোগের কথা বলেছে, স্কারভি এবং ক্ষত সারাতে মুক্ত করে। আচ্ছা, তো তার মানে আমরা এটার একটা গুরুত্বপূর্ণ দুইটা ব্যবহারের কথা বললাম অ্যাসকর্বিক অ্যাসিডের। নাম্বার 1, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি সরবরাহ করে। এই ভিটামিন সি কি করে, আমাদের যখন কোনো অংশ কেটে যায় বা হচ্ছে গিয়ে যে হয় না যে আমরা ক্ষত হলে আঘাত পাই, এই আঘাতটা দ্রুত সারতে আমাদেরকে এই অ্যাসকর্বিক অ্যাসিড সহায়তা করে। আর এটা একটা রোগ থেকেও আমাদেরকে মুক্তি দেয়। স্কারভি একটা রোগের নাম, এটা থেকে আমাদেরকে মুক্ত করে। কিছু কিছু খাবারে বিদ্যমান অ্যাসিড যেরকম লেবু, কমলা, আপেল, পেয়ারা ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ঠিক আছে, আমলকি, এই খাবারগুলো আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। তাহলে সহজে বলতে পারি যে আমাদের যে ফলমূল যেগুলো আছে, এই ফলমূলের মধ্যে প্রচুর অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। এই অ্যাসকর্বিক অ্যাসিড আমাদেরকে স্কারভি রোগ থেকে যেরকম প্রোটেক্ট করে, ঠিক তেমনি হবে আমাদের ক্ষত স্থান যেন দ্রুত শুকিয়ে যায়, সেজন্য আমাদেরকে সহায়তা করে। আচ্ছা, সর্বশেষ দেখো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড, দুইটা অ্যাসিড। একটা অ্যাসিড হচ্ছে খুবই তীব্র, আর একটা অ্যাসিড হচ্ছে মৃদু অ্যাসিড, যেটা আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। মৃদু অ্যাসিড, দুইটা অ্যাসিডের দুই রকম কাজ। দেখো এখানে কি বলছে, মাংস, পোলাও, বিরিয়ানি এই ধরনের খাবার খাওয়ার পরে আমরা কোমল পানীয় পান করি। আমরা যে বিভিন্ন ধরনের কোমল পানীয়, এটা হতে পারে 7 আপ, তারপরে কোকা কোলা, তারপরে স্প্রাইট, এই যে এগুলো আমরা গ্রহণ করি। এখন বলতেছে আসলে খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়। এখন বলতেছে যে নর্মালি এটা কিন্তু একটা অ্যাজ ইউজুয়াল আমাদের বায়োলজিক্যাল প্রসেস, যেটা যে আমাদের পাকস্থলী থেকে খাবার হজম বা পরিপাক করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হবে। তো এখন এখানে বলতেছে যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হবে, এটা একটা প্রাকৃতিক জিনিস, এটা তো আমার নর্মালি সবসময় হবে। বাট আমরা কি করি, আমরা যখন একটু বেশি হেভি খাবার দাবার গ্রহণ করি, তখন কিন্তু আমরা দেখো দুইটা কাজ করি। আইদার আমরা বিভিন্ন কোমল পানীয় হিসেবে যাদের কথা বললাম যে স্প্রাইট, কোক, 7 আপ এগুলো গ্রহণ করি, আর না হয় আমরা বোরহানি গ্রহণ করি, মানে বোরহানি খাই আর কি এক কথায়। তাহলে বোরহানির কথা বলো বা এই সকল কোমল পানীয়ের কথা বলো, উভয় কিন্তু আমাদেরকে কি করে, হজমে সহায়তা করে, হজমে সহায়তা করে। বোরহানের মধ্যে থাকে হচ্ছে গিয়ে যে ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিডও আমাদেরকে হজমে সহায়তা করে। আর এখানেও কি থাকে বলতো, এখানে থাকে আমাদের কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড থাকতেছে এখানে আমার। তাহলে এই কার্বনিক অ্যাসিড কোথায় থাকে, কোমল পানীয়ের মধ্যে থাকে হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড আমাদেরকে হজমে সহায়তা করে। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। আমি একটু যদি এটাকে একটু সুন্দর করে দেখাই, এরকম ভাবে চিন্তা করো, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো তোমার অম্লীয় পরিবেশ সৃষ্টি করছেই, এর সাথে যদি তুমি এক্সট্রা কোমল পানীয় গ্রহণ করো, তখন সেই কোমল পানীয়ের মধ্যে থাকতেছে কার্বনিক অ্যাসিড। তো কার্বনিক অ্যাসিড যখন আমরা গ্রহণ করি, তাহলে অম্লীয় পরিবেশটা আরো অম্লীয় হয়ে যায়, হজমটা আরো দ্রুত এবং স্মুথলি হয়। তো আমরা এটাই বলতে পারি, দেখো যে এই যে আমাদের নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়, এই মাত্রার হেরফের হলে আমাদের পরিপাকে অসুবিধা হয়, এটা দরকার, পর্যাপ্ত পরিমাণে দরকার। তো আমরা এই পর্যাপ্ত পরিমাণটাকে মেনটেন করার জন্য কি করি, কোমল পানীয়গুলো আমরা গ্রহণ করি, যে কোমল পানীয়ের মধ্যে কি থাকে, কার্বনিক অ্যাসিড থাকে। ঠিক আছে, তাই বলা যায় যে পুরুপাক খাবার, এখানে পুরুপাক বলতে বোঝানো হয় যে মশলা জাতীয় যে খাবারটা আছে, এই মশলা জাতীয় খাবার গ্রহণ করার পরে আমাদের এই পরিবেশটাকে আরো একটু ক্লিয়ার করার জন্য, আর একটু মানে হজমটা যেন আর একটু ভালো হয়, সেজন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা কার্বনিক অ্যাসিড গ্রহণ করি, যে কার্বনিক অ্যাসিড অম্লীয় পরিবেশ সৃষ্টি করতে সহায়তা করে, আমাদের হজমটা খুব ভালোভাবে হয়। তো তাহলে ওভারঅল দেখো এখান থেকে আসলে আমরা আমাদের অ্যাসিডের যে ব্যবহারগুলো আছে, আমরা সেই অ্যাসিডের ব্যবহারগুলো এখানে উল্লেখ করলাম। আমি আশা করতেছি তোমরা এইটুকু পার্ট বুঝতে পেরেছো। এক্সামে তোমাদেরকে কিন্তু আসলে যদি আসে অ্যাসিডের ব্যবহার, এই সমস্ত মানে এখানে আমরা অনেকগুলো অ্যাসিডের ব্যবহার দিয়েছি, এতগুলো অ্যাসিডের ব্যবহার আসলে তোমাদের দেওয়ার প্রয়োজন নাই। তোমরা এখান থেকে বেছে যেই 5টা তুমি ভালো পারো বা যেই 4টা তুমি সব থেকে ভালো পারো, ওই 4টা অ্যাসিডের নাম, সংকেত এবং তাকে আমরা কোন কাজে ব্যবহার করতেছি, এইটুকু পার্ট তোমরা সুন্দর মতো লিখে দিলেই এই পার্টটুকু তোমাদের কমপ্লিট হয়ে যাবে।
আমরা এবার কথা বলবো অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে, মানে কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা একটা যৌগকে অ্যাসিড বলতে পারবো। আসলে আমরা সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু কথা বলি। তো আমরা শুরুতে দেখো অ্যাসিডের সংজ্ঞা দিয়েছিলাম যে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে বা প্রোটন দান করতে পারে এদেরকে আমরা অ্যাসিড বলবো। তো এখানে দেখতে পাচ্ছ যে HCl এর যে উদাহরণটা, যে HCl বা যে কোনো অ্যাসিডের কথা বলো না কেন, তোমার সেই অ্যাসিড যেন সে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে, তখন তাকে অ্যাসিডও বলবো, প্লাস এটা একটা অ্যাসিডের অন্যতম বৈশিষ্ট্য, নাম্বার 1। নাম্বার 2, অ্যাসিড কি করতে পারে? অ্যাসিড ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে লবণ পানি তৈরি করবে। তাহলে অ্যাসিডের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ ও পানি তৈরি করবে। আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো সালফিউরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাহলে সালফিউরিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট এবং পানি তৈরি হবে। আসলে আমি বিক্রিয়াটাকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখো ফার্স্টে আমরা সালফিউরিক অ্যাসিডকে দুই ভাগে সালফিউরিক অ্যাসিড নিব এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নেব MgOH2। সালফিউরিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করলে কি পাচ্ছি আমরা? হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে দুই ভাগে ভাগ করলে কি পাচ্ছি? ম্যাগনেসিয়াম 2+, কারণ ম্যাগনেসিয়াম একটা ধাতু, সে দুইটি ইলেকট্রন ত্যাগ করতে পারে, আর OH-। OH হচ্ছে একটা যৌগমূলক। এবারে এই ম্যাগনেসিয়াম যাবে এই সালফেট মূলকের সাথে, উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম সালফেট, আর এই হাইড্রোজেনের হাইড্রোক্সিল মূলক মিলে তৈরি করবে পানি, H2O পানি তৈরি করবে। তো বিক্রিয়া ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা এখানে একটু দিতে হবে। গেল 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি বলছে দেখো, অ্যাসিড নীল বর্ণের লিটমাসকে লাল বর্ণে পরিণত করে। অর্থাৎ আমাদের যে লিটমাস পেপার থাকে, আমরা কোনো অ্যাসিড দ্রবণের মধ্যে যদি নীল বর্ণের লিটমাস পেপার ডুবাই, সেটা লাল বর্ণের লিটমাস পেপারে পরিণত হবে। সো এটা অ্যাসিডের একটা অন্যতম বৈশিষ্ট্য যে নীল বর্ণের লিটমাস পেপারকে সে লাল বর্ণের লিটমাস পেপারে পরিণত করবে। 4 নম্বর কি বলছে দেখো, অ্যাসিডের ক্ষয়কারী বৈশিষ্ট্য আছে, এটি ত্বক বা চামড়া ঝলসে দিতে পারে। আমরা অনেক আগে শুনতাম যে মানুষ ক্রাইম করার সময় কি করে? মেয়েদের মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। তাহলে এই যে অ্যাসিডের কিন্তু কি করতে পারে? মানুষের ত্বক বা চামড়াকে ঝলসে দেওয়ার ক্ষমতা থাকতে পারে। তোমরা যদি কখনো অ্যাসিড নিয়ে কাজ করার সময় অসতর্কবশত যদি আমাদের হাতে অথবা পায়ে অ্যাসিড পড়ে যায়, তাহলে ওই জায়গার চামড়াটা পুড়ে যাবে, ওই জায়গার চামড়াটা ঝলসে যাবে। ঠিক আছে? সো অ্যাসিডের একটা ক্ষয়কারী বৈশিষ্ট্য আছে, এটা মানুষের ত্বকের যে কোনো জায়গায় পড়লে সেই জায়গাটা পুড়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, কালো দাগ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাসিডের ঝলসে দেওয়ার ক্ষমতা আছে বা ক্ষয়কারী বৈশিষ্ট্য আছে। 5 নাম্বার কি বলছে দেখো, মানুষের ত্বক বাদে অ্যাসিড ধাতু সমূহকে ক্ষয় করার ক্ষমতা রাখে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শুধু যে মানুষের ত্বককেই অ্যাসিড ক্ষয় করতে পারে এমনটা না, আমরা যদি কোনো অ্যাসিড দ্রবণের মধ্যে একটা ধাতব খণ্ড, একটা লোহার টুকরাকে যদি আমরা অ্যাসিডের মধ্যে ডুবাই এবং তারপরে উঠে রেখে দেই, দেখবি যে ওই লোহার খণ্ডটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। এই ঝাঁঝরা হওয়ার ক্ষমতাটা কে করছে? অ্যাসিড করতেছে। তার মানে অ্যাসিড শুধুমাত্র মানুষের ত্বকেরই যে ক্ষতি করবে এমনটা না, ত্বক বাদেও মানুষের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোর কি করতে পারে? ক্ষতি করতে পারে। আর সর্বশেষ কি বলছে দেখো, অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আচ্ছা, আমরা 6 নাম্বার বিক্রিয়াটার একটা এক্সাম্পল দেখবো যে ধাতুর সাথে সে যে বিক্রিয়া করতেছে। ফর এক্সাম্পল দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড সে বিক্রিয়া করতেছে ধরো সোডিয়ামের সাথে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করছে। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 2 মোল নাও আর এখানে 2 মোল সোডিয়াম নাও। তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে কি উৎপন্ন হবে? টেবিল সল্ট বা খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, এবং দুইটা হাইড্রোজেন মিলে হবে হাইড্রোজেন গ্যাস। তাহলে আমরা এটাই বলতেছিলাম যে অ্যাসিড সমূহ ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ, এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ, এবং এর সাথে কি তৈরি করতে পারে? হাইড্রোজেন গ্যাস, এই যে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। এটাও একটা অ্যাসিডের বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে এই অ্যাসিডের 6টা বৈশিষ্ট্য পেলাম। এই 6টার মধ্যে যখন তোমাদেরকে এক্সামে অ্যাসিড নিয়ে কোনো প্রশ্ন করা হবে এবং বলা হবে যে উদ্দীপকের অনেক সময় এ যৌগ বি যৌগ বা সামহাও কোশ্চেনে যখন অ্যাসিডের বৈশিষ্ট্য জানতে চাইবে, তখন যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো লিখে দিতে পারি, ব্যাস আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এবারে আমরা কথা বলবো পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ এবং এটার সমাধান কি হতে পারে বা সঠিক খাদ্য আমরা কিভাবে নির্বাচন করব। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমরা প্রায় হচ্ছে গিয়া কিন্তু অ্যাসিডিটির সমস্যায় পড়ি এবং আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে সেই অ্যাসিডিটিটা দূর করি বা গ্যাস্ট্রিক জমা হয়। তো এটা আসলে মূল কারণটা কি কি? তো দেখো, একটা কমন কারণ হচ্ছে আমাদের এখানে বলতেছে যে একটা কমন কারণ যে আমাদের পাকস্থলী থেকে কিন্তু সেটা নর্মালি আমাদের সবারই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় খাবার হজম করার জন্য। তো যদি মানে কোনো কারণে এরকম হয় যে যদি এই অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়, তখন সেই অবস্থানকে আমরা পাকস্থলীর অ্যাসিডিটি বলি। নানান কারণে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। তো ফার্স্ট অফ অল এখানে যেই কথাটা বোঝানো হচ্ছে যে আমরা অনেক সময় হয় যে সকালে খেয়েছি আর সেই বিকাল 4টা 5টায় খাচ্ছি, এই যে লং একটা টাইম যে আমরা খাচ্ছি না,
বাট আমাদের পাকস্থলী থেকে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্রমাগত নিঃসৃত হচ্ছে অল্প অল্প করে, তো একটা সময় দেখা যায় যে অ্যাসিডের পরিমাণটা অনেক বেড়ে যায়, অ্যাসিডিটি সৃষ্টি হয়। তো এটা হচ্ছে মেজর কারণ যে আমরা অনেক লম্বা সময় খাবার দাবার না খেয়ে থাকবো না। এ বাদেও আরো অন্যান্য বিভিন্ন কারণে আমাদের পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, দেখো আমরা সেগুলোকে উল্লেখ করতেছি। এক নম্বরে কি বলতেছে, আমরা যেসব পানীয় আর ফলের রস পান করি তার প্রায় হচ্ছে অম্লীয়, মানে আমরা যে সকল ফলের রস জাতীয় বিভিন্ন জুস আমরা গ্রহণ করি, আম হতে পারে, লেবু হতে পারে, আরো অন্যান্য যে বিভিন্ন জুস আমরা গ্রহণ করি, এগুলো সবগুলোই হচ্ছে অম্লীয়। কাজেই এসব পানীয় বেশি মাত্রায় পান করলে বা খালি পেটে পান করলে আমাদের অ্যাসিডিটি সৃষ্টি হতে পারে। তো এগুলো যেহেতু অম্লীয়, তুমি যদি এই সকল জুস বেশি পরিমাণে গ্রহণ করো তাহলে পাকস্থলীতে একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি হবে, আমাদের অ্যাসিডিটির মান বেড়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 কি বলছে দেখো, অন্যান্য পানীয় যেরকম ধরো মাত্রাতিরিক্ত চা, তারপরে হচ্ছে গিয়া যে কফি, তারপরে যেগুলো থাকে সেগুলো অ্যাসিডিটি বাড়ায়। চায়ে হচ্ছে গিয়া যে ট্যানিক অ্যাসিড থাকে, বিভিন্ন অ্যাসিড থাকে, এই সকল খাবারের মধ্যেও বিভিন্ন অ্যাসিড থাকে। তো যখন আমরা এই খাবার দাবারগুলো বেশি মাত্রায় গ্রহণ করব, ওই অ্যাসিডের পরিমাণটা পাকস্থলীতে বেড়ে গিয়ে অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে। 3 নাম্বার কি বলছে দেখো, বেশি ভাজা, তেলযুক্ত এবং চর্বি জাতীয় খাবার পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। আমরা যে অনেক সময় ভাজা পোড়া গ্রহণ করি, রাস্তার পাশ থেকে যে স্ট্রিট ফুড গ্রহণ করি, অথবা তেল জাতীয় যে খাবারগুলো আছে, ভাজা মানেই তো তেল জাতীয়, কারণ তেলে ভেজেই তো সেই খাবারগুলো তৈরি করা হয়, এগুলোও কিন্তু পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ মানে বাড়িয়ে দিতে পারে। 4 নম্বরে বলতেছে পেঁয়াজ, রসুন, মরিচ এবং অন্যান্য অতিরিক্ত মশলা দেওয়া খাবার, চকলেট, মানে চকলেট হচ্ছে আলাদা একটা পার্ট, কিন্তু এই যে মশলা জাতীয় যে খাবারগুলো আছে, এই মশলা জাতীয় খাবারগুলোও কিন্তু পাকস্থলীর অ্যাসিডিটি মানে বাড়িয়ে দিতে পারে। তো এরকমভাবে যেই অবস্থাগুলোর কথা এখানে বললো, 4টা পয়েন্ট অলরেডি এখানে লেখা আছে। আর আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমরা যখন অনেক লম্বা সময় ধরে খাবার দাবার বা কোনো খাবার বা কোনো কিছু না খেয়ে থাকি, তখন এই পাকস্থলী থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, এটা অল্প অল্প নিঃসৃত হতে হতে পাকস্থলীতে একটা বিশাল বা একটা বড় অ্যামাউন্টের HCl জমা হয়ে আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে। তো এছাড়াও এটা হচ্ছে মেইন পয়েন্ট, এ বাদেও আরও 4টা পয়েন্ট এখানে উল্লেখ করা হলো, এগুলো আমরা অ্যাভয়েড করে চলবো আমরা যদি অ্যাসিডিটির সমস্যা দূর করতে চাই। এবারে আসো, অ্যাসিডিটি হলে আমরা কি করব। প্রথমত আমরা নর্মালি যেটা করি যে আমরা কিন্তু ওষুধ খেয়ে আমরা আমাদের অ্যাসিডিটিকে দূর করি, কিন্তু ওষুধ বাদেও কিন্তু আমাদের ঘরোয়া খাবার দাবারের মধ্যেই কিছু কিছু প্রসেস রয়েছে, যেই প্রসেসগুলোর মাধ্যমে আমরা আমাদের অ্যাসিডিটিকে কমাতে পারি। 1 নম্বরে কি বলছে দেখো, প্রথমত বলতেছে যে যে সকল খাবারের মধ্যে আমাদের হচ্ছে গিয়া যে অ্যাসিডিটি বেশি আছে, আমরা জানি যে যে সকল খাবারের মধ্যে অ্যাসিডিটি হয় খাবার খেলে, আমরা ফার্স্টে সেগুলোকে পরিমাণ মতো গ্রহণ করব। আমরা ফলের জুস বলো, চা বলো, এগুলো আমরা কি করব, যতটুকু না খেলেই নয় সেইটুকু খাবো। এরকম না যে আমি একদিনে হচ্ছে গিয়ে যে 10 গ্লাস জুস খেয়ে ফেললাম বা একদিনে 7-8 কাপ চা খেয়ে ফেললাম, এরকমটা যেন না হয়। তো এই জন্য আমাদের প্রথম সাজেশন হচ্ছে এগুলো আমাদেরকে পরিমাণ মতো বা পরিমিত আমাদেরকে সেগুলো গ্রহণ করতে হবে, বেশি বেশি পরিমাণ ওই খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, এবং এখানে আরো একটা সাজেশন দিয়েছে দেখো, প্রয়োজন হলে সাময়িকভাবে ওই খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ অনেক সময় হয় যে আমাদের অ্যাসিডিটির সমস্যা হয়, মানে আমাদের পেটে গ্যাস জমে অ্যাসিডিটি অনেক বেশি পরিমাণে হয়ে গেলে আমরা আমাদের পেটের বিভিন্ন রোগ শোকে ভুগি। তো ওই সময় আমাদেরকে এই খাবারগুলো একদমই অ্যাভয়েড করে চলতে হবে। 1 নম্বর সাজেশন হচ্ছে এটা। দ্বিতীয়ত যেটা বলতেছে দেখো, যে কিছু খাবার আছে যেগুলো হচ্ছে ক্ষারধর্মী, মানে আমাদের খাদ্য তালিকার মধ্যেই কিছু খাবার থাকে যেগুলো ক্ষারধর্মী। যেহেতু অ্যাসিডের বিপরীত বস্তুই হচ্ছে ক্ষার, তুমি যদি অ্যাসিডের পরিমাণ কমাতে চাও তখন তোমাকে ক্ষার নিয়ে আসতে হবে বা ক্ষারক নিয়ে আসতে হবে। তো যেই খাবারগুলো একটু ক্ষার জাতীয় সেই খাবারগুলো আমরা গ্রহণ করতে পারি। এখন সেই খাবারগুলো কে কে, মানে কোন জাতীয় খাবারগুলো আমাদের ক্ষারধর্মী হবে? একটা হচ্ছে ব্রোকলি, পুঁই শাক, পালং শাক, তারপরে গাজর, সিম, বিট, লেটুস পাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি ইত্যাদি। এই যে খাবারগুলো আছে, এই খাবারগুলো দিয়ে আমরা আমাদের অ্যাসিডিটিকে দূর করতে পারি, কারণ এই খাবারগুলো কি করে ক্ষারীয়ধর্মী হয়, ক্ষারধর্মী হয়। এই খাবারগুলো ক্ষারধর্মী হওয়ার কারণে এই খাবারগুলো আমাদের অ্যাসিডিটিকে নির্মূল করতে পারে, অর্থাৎ ক্ষার গিয়ে অ্যাসিডিটি কমাতে পারে। এরপরটা কি বলছে দেখো, তৃতীয়ত কি বলছে, কিছু কিছু খাদ্যশস্য আছে যেরকম ডাল, মিষ্টি, তারপরে হচ্ছে কি ভুট্টা, যেগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। দুধ জাতীয় খাবারের মধ্যে রয়েছে মাখন, আমরা যে মাখন খাই বাজার থেকে, সেই মাখন, সয়া দুধ, বাদাম দুধ, এগুলো ক্ষারধর্মী, যে অ্যাসিডিটি কমাতে পারে। সো আমরা এর আগে হচ্ছে শাকসবজি জাতীয় খাবার এর মধ্যে কোনগুলো ক্ষারধর্মী সেগুলোর কথা বলেছি, এবং এর পরেরটাতে আমরা বলছি হচ্ছে গিয়া যে দুধ জাতীয় খাবারের মধ্যে কোনগুলো ক্ষারধর্মী সেগুলোর কথা আমরা এখানে উল্লেখ করলাম। এবং দেখো সর্বশেষ কি বলছে, নানান রকমের বাদাম,
হার্বাল চা, সবুজ চা, আদা চা খেয়েও হচ্ছে অ্যাসিডিটি কি করা যায়, কমানো যেতে পারে। আচ্ছা, তো এগুলো কিন্তু দেখো খেয়াল করো, এখানে কয়েকটা কথা মেনশন করছে। চা হলেও কিন্তু নর্মাল চা না, বাদাম চা, ঠিক আছে? তারপরে হচ্ছে আদা চা, মানে বাদাম, তারপরে হার্বাল চা, সবুজ চা, গ্রিন টি আর নর্মাল টির মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু। তারপরে হচ্ছে আদা চা, এগুলো খেয়েও আমরা, এগুলোও চা কিন্তু এগুলো হচ্ছে বিশেষ ধরনের চা যেগুলো তোমার অ্যাসিডিটি বাড়ানোর পরিবর্তে কমাতে সাহায্য করতে পারে। তো আমরা ওভারঅল উপরে আমরা হচ্ছে সমস্যাগুলোর কথা বললাম যে সমস্যাগুলো কেন হতে পারে পেটের অ্যাসিডিটির জন্য, আর নিচে আমরা এই সমস্যাগুলোর সমাধানের কথা বললাম। তো এক্সামে যদি এই সকল প্রশ্ন আসে, সমস্যাও আসতে পারে, সমাধানও আসতে পারে, সমস্যা সমাধান একসাথে আসতে পারে। যে এখানে যেভাবে সাজেশনগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা বুলেট পয়েন্টে বা টু দ্য পয়েন্টে আকারে লিখে দিলে তোমাদের এই অংশটুকুর অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আমি তোমাদেরকে বলবো যে আমরা আজকে যে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্যে থেকে মেইনলি 3টা বা 4টা আইটেমের প্রশ্ন কিন্তু আমরা কমপ্লিট করেছি। প্রথম কথা হচ্ছে অ্যাসিডের ব্যবহার আমরা আলোচনা করেছি, তারপরে অ্যাসিডের বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। এরপরে আমরা এই যে এখন যে পয়েন্ট নিয়ে কথা বললাম যে পাকস্থলীতে অ্যাসিডিটি কীভাবে সৃষ্টি হতে পারে, সেই অ্যাসিডিটি সৃষ্টি হয়ে গেলে আমাদের করণীয় কী। তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই পর্বে অ্যাসিড রিলেটেড যত প্রশ্ন আছে ম্যাক্সিমাম প্রশ্নেরই অ্যান্সার আমরা কাভার করতে পেরেছি এবং আমি তোমাদেরকে সেগুলো বোঝাতে পেরেছি। আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।